ঝুঁকিপূর্ণ রেল লাইন ও টিকিট সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের রেলযাত্রীরা। প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন এই পথে, কিন্তু অব্যবস্থাপনা আর দীর্ঘদিনের সংস্কারবিহীন রেলপথ তাদের যাত্রাকে পরিণত করেছে দুঃস্বপ্নে। এদিকে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ যাত্রী ও স্থানীয়রা। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঝুঁকিপূর্ণ রেললাইনের কারণে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেলপথ এখন রীতিমতো যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিটিশ আমলের এই রেললাইন এখন মারাত্মক ঝুঁকি। মহাসড়কে যানজট ও বেহাল দশা এড়াতে রেল ভ্রমণই ছিল অনেকের নির্ভরযোগ্য মাধ্যম, কিন্তু এখন রেলযাত্রাও পরিণত হয়েছে ভোগান্তির আরেক নামে। অনলাইনে টিকিট প্রকাশের 2 থেকে 3 মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। কাউন্টারে মেলে না টিকিট, আর বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে কালোবাজারিদের কাছ থেকে। এদিকে সিলেট ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করলেও যাত্রীদের চাহিদা তুলনায় তা অপ্রতুল। সিলেট টু চট্টগ্রাম আমাদের রেল ব্যবস্থা খুবই খারাপ বর্তমানে। অনলাইনে টিকিটগুলো 3-4 মিনিটের মধ্যে সবকিছু বুকিং হয়ে যায়, পরবর্তীতে আমরা এসে সরাসরি দেখি যে আমরা টিকিটগুলো পাই না। টিকিটের যে সংকট রয়েছে সেই সংকটগুলো যাতে উত্তরণ করা হয়। নতুন ট্রেন সংযোগ ও রেল লাইন সংস্কার সহ 8 দফা দাবি বাস্তবায়নে রাস্তায় নেমেছে সাধারণ যাত্রী ও স্থানীয়রা। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি মানা না হলে 1 নভেম্বর থেকে শুরু হবে বৃহৎ রেল অবরোধ। আমরা দেখি অনেক সময় চিটাগাং বা ঢাকা থেকে আসার পরে, আখাউড়া পেরিয়ে আসার পর থেকে ট্রেনগুলো যেমন নৌকার মতো ডানে বামে হেলে দুলিয়ে চলে। 8 দফা দাবি সম্বলিত একটি আন্দোলন দীর্ঘদিন থেকে করছি। এই 8 দফার মধ্যে রয়েছে আমাদের সিলেট ঢাকা এবং সিলেট কক্সবাজার রুটে নতুন 2টি ট্রেন চালু, সিলেট বিভাগের জরাজীর্ণ যে রেল লাইন সেটা সংস্কার। রেল লাইনটা সংস্কার হবে বলে এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার হয়নি। তো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই এই লাইনটা দ্রুত সংস্কার করবেন। চাহিদার তুলনায় টিকিট কম, ফলে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে বলছে স্টেশন কর্মকর্তা। যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে ট্রেন সংখ্যা এবং সিট সংখ্যা বাড়ালে যাত্রীর দুর্ভোগ কমবে। প্রতিদিন হাজারো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এই রেলপথে যাতায়াত করছেন। তাই সবার একটাই দাবি, নতুন ট্রেন, উন্নয়ন রেললাইন আর হয়রানিমুক্ত টিকিট ব্যবস্থা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর শুনানি শুরু করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকাল 9টা 37 মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বেঞ্চ এই আবেদন রায় দেন। আদালতে মামলার বিষয়ে শুনানি শুরু করেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পুনরায় এই বিষয়ে আপিল শুনবেন বলে জানান আদালত। এরই ধারাবাহিকতায় মামলাটি শুনানির দিন নির্ধারণ করা হয়। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। টানা 10ম দিনের মতো আজও চলমান রয়েছে আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে শুরু হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে এনসিপি নেতাদের এই আন্দোলনের সংহতি প্রকাশ করার কথা রয়েছে। আজ বেলা 12:30টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেয়ার কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। শিক্ষকরা জানান, অনশন বিক্ষোভেও দাবি মেনে নেয়ার আশ্বাস মেলেনি, তাই আন্দোলন আরো তীব্র করার হুঁশিয়ারি দেন তারা। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। ফলে একদিকে যেমন নদী ভাঙ্গনে মুখে পড়ছে, তেমনি মানুষের জীবনেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। তবে খুলনা জেলা প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই এসব উপজেলার মানুষের বসবাস।
তবে উপজেলার নদীগুলো এখন প্রভাবশালীদের দখলে। ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছেন তারা, যে কারণে আবারও কপোতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে বিপাকে ৮টি গ্রামের মানুষ। কেউ ইন্ডিয়ায় চলে গেছে, কেউ যশোরে গেছে, কেউ খুলনায় গেছে। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশকে, সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে সবাই সহযোগিতা করুন। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের। প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে কেড়ে নেয় তাদের ঘরবাড়ি, ফসলসহ সবকিছু। এরপরেও পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চান তারা, পরিত্রাণ চান এই পরিস্থিতি থেকে। অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে। এই বেড়িবাঁধটি যাতে পুনর্বাসন করে টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আন্দোলনে নেমেছে কয়রা উপজেলাবাসী। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চান তারা। খুবই কষ্টের সঙ্গে এখানে বসবাস করে এবং তাদের জীবিকা নির্বাহ করতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে গভীর রাত পর্যন্ত অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেরামতের জন্য 200 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও নদীর বাঁধ রক্ষায় কোনো কাজ হয়নি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। চাঁদপুরের হাজীগঞ্জ একসময় শান্ত জনপদ আজ দখলবাজদের দৌরাত্মে পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। জমি দখল, চাঁদাবাজি আর ত্রাসের অভিযোগ রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি মাই টিভিতে এমন সংবাদ প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন। তবে মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। শামস তাবরেজ উচ্ছ্বাসের রিপোর্ট। চাঁদপুরের হাজীগঞ্জ সাম্প্রতিক সময়ে যেখান থেকে উঠে এসেছে দখল, চাঁদাবাজি আর ত্রাসের একের পর এক অভিযোগের কেন্দ্রে হাজীগঞ্জ পৌরসভার এক প্রভাবশালী ব্যক্তি সেলিম। ছেলেরা হুমকি দিছে আমি যেন ওই পুষ্কুনির পাড়ে না যাই। অসম্ভব কথা, আমি যাওয়া যাবে বুঝতাম না। আপনি আমার কথাই বুঝলেন। সম্প্রতি মাই টিভিতে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। আদালতের নির্দেশে ভুক্তভোগীদের জমি উদ্ধারের নামে উপজেলা প্রশাসন। তবে ঘটনাস্থলে গিয়ে জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করলেও অদৃশ্য কারণে সেটি ভুক্তভোগীদের বুঝিয়ে না দিয়ে ফিরে আসে উপজেলা সহকারী কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানের দল। আমাদের জায়গাটা আজকে উচ্ছেদ হয়েছে, বুঝিয়ে দিয়ে যাব, প্রশাসন বুঝিয়ে দিয়ে গেল না। কোর্ট থেকে নাজির আসছে, সার্ভায়ার আসছে, প্রশাসনিক আমাদের স্থানীয় ম্যাজিস্ট্রেট, ওনাকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। এসিলেন জাভেদ হোসেন স্যার কেন এই ভূমিকা নীরব ছিল আমরা বুঝতে পারতেছি না। ওনারা উচ্ছেদ না করার সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমাকে জানিয়েছে। সার্বিক দিক বিবেচনায় তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে উচ্ছেদ করবে মর্মে জানিয়েছে। আমি সেভাবে এসেছি, কোর্টের আদেশ অনুযায়ী গিয়েছি। কোর্টের যারা প্রতিনিধি তারা জানিয়েছে যে পরবর্তীতে করা হবে, এই কারণে আমরা চলে এসেছি। ভুক্তভোগীদের দাবি জমি শুধু নয়, তারা হারিয়েছে আস্থা, বিশ্বাস আর নিরাপত্তা। ওনারা আমার ছেলে করে হুমকি দিতেছে, আমার ছেলে করে বলতেছে যে কোনো মামলায় জড়াই দিব, ছাত্রলীগের মামলায় জড়াই দিব। আমরা সেলিম গঙ্গাদের কাছ থেকে মুক্তি চাই। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না এলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অভিযোগ পাইলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, মামলা নিয়ে আইনের আওতায় আনবে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জমকালো আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্ট এক্সক্লুসিভ ডিলারশিপ উদ্বোধন অনুষ্ঠান। দুপুরে উপজেলা কালিন্দী নেক রোজ বাগের রেড রোজ পার্টি সেন্টারে মেসার্স আনোয়ার অ্যান্ড সন্সকে এক্সক্লুসিভ ডিলার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জিএম কাজী মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম টিএসবিডি সুদীপ্ত রায়, ডিজিএম জিয়ারুল ইসলাম, এজিএম টিএসবিডি বিদ্যুৎ কুমার বণিক এবং ডেপুটি ম্যানেজার তোফাজ্জল হোসেন সেন্টু।
গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার সূত্রাপুর এলাকায় সোমবার রাত 7টার দিকে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। তবে সৌভাগ্যবশত ওই সময় অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী বা সহযাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় বাসিন্দা সুজন মিয়া অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন। ইঞ্জিন চালিত ত্রুটির কারণে সেটি স্থানীয় এক গ্যারেজে মেরামত করিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সূত্রাপুর এলাকায় জিএমএস কারখানার সামনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন হিট হয়ে আগুন ধরে যায়। চালক দ্রুত অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈরের ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। গত রাত 10:30টার দিকে সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় 2 জনের মরদেহ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, ঢাকা থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকায় সার্ভিস সড়ক দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এই সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় অথবা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে 2 জনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম মিরসরাই উপজেলার সাবেক পৌর মেয়র মোহাম্মদ রেজাউল করিম খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের মামলাটি করেন উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। অভিযোগে বলা হয়, রেজাউল করিম সম্পদ বিবরণীতে 11 লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে অর্জন করেছেন প্রায় 1,45 লাখ টাকার সম্পদ। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মাত্র 5 বছরে তিনি ও তার পরিবারের নামে 1,43 লাখ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন, যা ঘোষিত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সাধারণ জনগণ সহ প্রায় 5,000 বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। সভায় ঢাকা 18 আসনের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণে 31 দফা প্রচারের অংশ হিসেবে সোমবার বিকেলে মাগুরায় গাংনালিয়ার লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির নেতৃত্বে দেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও কৃষি কদল সভাপতি রুবায়াত হোসেন খান। গাজীপুরের বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে এ সময় নেতাকর্মীরা মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ ও শিক্ষা, স্বাস্থ্য সহ জনকল্যাণমূলক খাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে 31 দফাগুলো বাস্তবায়িত হলে দেশে একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে জানান তারা। শরীয়তপুর জেলার মাঝিরঘাট নৌ পুলিশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে গত 18 দিনে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে 90 জন জেলেকে আটক করা হয়েছে। মাঝিরঘাট
পুলিশের ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে চালিয়ে গত 18 দিনে পদ্মা নদীর তীরের একাধিক স্থান থেকে দিনরাত অভিযান চালিয়ে মোট 90 জন জেলেকে আটক করা হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে 17টি নিয়মিত মামলা রুজু করা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা জহুরা ও মাঝিরঘাট থানার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। নিহতের বোনের স্বামী জানান, খানপুর এলাকায় অভিসহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এ সময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফকে বেধড় পেটার ওই যুবকরা। এক পর্যায়ে হানিফ অজ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চালাচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সিনাবহ এলাকায় কালিয়াকৈরে সেলিব্রিটি একাদশের উদ্যোগে সোমবার বিকেলে এই খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয় সিনাবহ জুনিয়র একাদশ ও খন্দকারপাড়া জুনিয়র একাদশ। দুই দলের মাঝে অনুষ্ঠিত এই খেলার মাঠে নেমে আসে প্রাণ চাঞ্চল্য। স্থানীয়দের উপচে পড়া ভিড় মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার যুবদলের আহ্বায়ক সদস্য মোখলেসুর রহমান, মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম, মোস্তফা দেওয়ান পাপ্পু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা।